তো আজকের আমাদের গল্প ম্যারি নামের একটি মেয়ের জীবনের, যে নিজের স্বামীর সাথে অজানা আজীব কোনো ভয়ে দৌড়াচ্ছে। কিন্তু ম্যারির পুরো গল্প বুঝতে হলে আমাদের একটু পিছনে যেতে হবে। তো গল্প শুরু হয় সেই সময় থেকে যখন ম্যারির জন্ম হয়নি। ম্যারির বাবা খেম রাগ, দুঃখ, চিন্তা, বাচ্চা না হওয়ার কষ্টে পাগলের মতো রেগিস্থানে ঘুরতে থাকে। ওনার স্ত্রী বাচ্চাকে কনসিভ করতে পারছিল না, আর খেম মনে করে ভগবান তার উপরে রাগ করেছে। সেই অপরাধ বোধে নিজেকে পানিশ করে, যে সব রকম ভাবে নিজেকে কষ্ট দেয়। মনে হচ্ছিল যেন সে ভগবানকে খুঁজতে বেরিয়েছে। এমন সময় হঠাৎই খেমের সামনে এক দিব্য আকৃতি প্রকট হয়। ইনি ছিলেন গ্যাব্রিয়েল, যে নিজেকে ভগবানের মেসেঞ্জার বলে। তিনি বলেন, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার মেয়ে হবে, কিন্তু তোমাকে আমার একটি শর্ত মানতে হবে। খেম যে কোনো শর্তেই সন্তান প্রাপ্তি করতে চায়, তাই সে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেয়। এরপর তিনি বলেন, তোমার মেয়ের জন্মের পর যে কোনো সময় আমি আসতে পারি, আর যখন আমি বলবো তোমাকে তোমার মেয়েকে মন্দিরে উৎসর্গ করতে হবে। সে কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দেয়। এরপর গ্যাব্রিয়েল তার স্ত্রীর সামনেও অ্যাপিয়ার হয়, তাকেও একই কথা বলে। এরপর তার স্ত্রী প্রেগনেন্ট হয়। ধীরে ধীরে সময় কাটতে থাকে। ঠিক 9 মাস পর ম্যারির জন্ম হয়। ঠিক সেই সময়ই ইহুদির রাজা রোডের গল্প শুরু হয়। রোড নিজের প্রজাদের উপর খুব টাইট কন্ট্রোল রাখত, যার কারণে প্রজারা ভিতরে ভিতরে তার উপর অসন্তুষ্ট ছিল, কিন্তু কেউ খুলে বলতে পারত না। তার সেনাপতি সাধারণ মানুষের সাথে মিলে গিয়ে লুকিয়ে তাদের কথা শুনতো, আর যারা বিদ্রোহের প্ল্যান করতো তাদের ধরে সাজা দিত। একদিন রোড জানতে পারে তার স্ত্রী আর তার ভাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাই সে নিজের স্ত্রীকে মেরে দেয়। অন্যদিকে খেম আর তার স্ত্রীর জন্য এটা খুব খুশির সময় ছিল, কারণ তাদের মেয়ে ম্যারির জন্ম হয়েছে। এরপর কেটে যায় অনেকগুলো বছর। এখন ম্যারি বেশ বড় হয়েছে। ম্যারির বাবা মা তার সাথে খুব খুশিতে দিন কাটাচ্ছে, কিন্তু এসে যায় সেই দিন যখন গ্যাব্রিয়েল ম্যারির মাকে দর্শন দিয়ে বলে, এখন কথা রাখার সময় এসে গেছে। এখন ম্যারির মা এই কথা তার বাবাকে বলে। শুনে খেম বুঝে যায় এখন ম্যারিকে মন্দিরে নিয়ে যেতে হবে। যাওয়ার আগে খেম ম্যারিকে সব সত্যি কথা বলে দেয়। সে বলে, তুমি ভগবানের আশীর্বাদ, তাই এখন তোমাকে মন্দিরের সেবায় লাগতে হবে। তারপর তারা ম্যারিকে নিয়ে সেখানকার ফেমাস মন্দিরে যায়। যখনই তারা মন্দিরের সামনে পৌঁছায়, অ্যানা নামের এক মহিলা বেরিয়ে আসে। সে আগে থেকেই জানতো ম্যারি আসবে। সে ম্যারিকে মন্দিরের ভিতরে নিয়ে যায়। তারপর সে ম্যারিকে সেই মন্দিরের প্রমুখ বাবা বেন ভুট্টার সাথে দেখা করিয়ে দেয়। পরের দিন মন্দিরের মধ্যে ম্যারির জায়গা হয়ে যায়। সেখানকার পরিবেশ নতুন ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি ম্যারি তার সাথে মানিয়ে নিয়েছিল। বাবা বেন ভুট্টা ম্যারিকে প্রমিস করেছিল যে সে এখানে সেফ থাকবে। মন্দিরে আরো অনেক মেয়েরা ছিল, যাদের সাথে ম্যারি খুব তাড়াতাড়ি ফ্রেন্ডশিপ করে নেয়। একদিন সকালে সব বাচ্চারা মন্দিরের কাজ ছেড়ে যখন ব্রেকফাস্ট করতে যাচ্ছিল, ম্যারির চোখ মন্দিরের বাইরে বসে থাকা ভিখারির উপর পড়ে। সে নিজের খাবারের মধ্যে থেকে কিছুটা খাবার এনে তাকে দেয়। ম্যারির এমন হৃদয় দেখে ভিখারি খুব খুশি হয়ে যায়। এরপর ম্যারি যাদের খাবারের প্রয়োজন হয় তাদের সবাইকে খাবার দিতে শুরু করে। একদিন যখন ম্যারি ভিতরে আসছিল, হঠাৎই তার সামনে এক ভয়ঙ্কর আকৃতি হাজির হয়। দেখে মনে হচ্ছিল যেন সে কোনো ডার্ক পাওয়ারের সাথে জড়িত। সে ম্যারিকে জিজ্ঞাসা করে, তুমি রাজা রোডকে মানো বা তাকে পূজা করো? ম্যারি একটুও ভয় না পেয়ে মাথা উঁচু করে বলে, আমি শুধুমাত্র ঈশ্বরকে মানি, তাকেই পূজা করি। শুনেই ওই পিশাচ রেগে কেঁপে ওঠে। ঠিক এমন সময় এখানে গ্যাব্রিয়েল আসে আর বলে, একে ডিস্টার্ব করা বন্ধ করো। এদের কথাবার্তাতে আমরা জানতে পারি এরা দুজন ভাই ভাই, কিন্তু এদের দুজনের রাস্তা সম্পূর্ণই আলাদা। একজন ভগবানের ভক্ত, তো অন্যজন শয়তানের ফলোয়ার। তারপর 1 সেকেন্ডের মধ্যে তারা গায়েব হয়ে যায়। এখন এই শয়তান মারফত ম্যারির বলা কথা পৌঁছে যায় রাজা রোডের কানে, যে এখানে শুধুমাত্র ভগবানের পূজা হয়। এখন রাগে লাল রাজা পৌঁছে যায় মন্দিরে, আর সে চিল্লিয়ে চিল্লিয়ে বলে, তোমাদের শুধুমাত্র আমার পূজা করা উচিত, কারণ আমি তোমাদের রাজা, তোমাদের ভগবান। এসব শুনে বাবা বেনভুটা বাইরে আসে। রাজা তার উপর দোষ চাপায়। সে বলে, তুমি এই বাচ্চাদেরকে ভুল শিক্ষা দিচ্ছ। আমার গ্রেটনেসের ব্যাপারে তোমার ওদেরকে বলা উচিত ছিল। নিজের পাওয়ার দেখানোর জন্য রাজা বাবার মাথা থেকে তার তাজ ছিনিয়ে নিয়ে তার মাথায় পরিয়ে দেয় কাঁটা দিয়ে গড়া মুকুট। অতিরিক্ত কাঁটা ফোটার ফলে বাবার চোখ দিয়ে রক্ত বেরোতে থাকে, আর সে অন্ধ হয়ে যায়। এরপর রাজা ম্যারিকে দেখে। তার চোখে চোখ রাখতেই রাজা নিজের ভবিষ্যতের এক ঝলক দেখে। সে দেখে তার রাজত্ব খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে, আর অন্য কেউ এখানকার রাজা হবে। এরপর ম্যারি বাবার চোখে মলমপট্টি লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর এখানে রাজার সেনাপতি আসে। সে ম্যারিকে মারতে যাবে, এমন সময় অ্যানা চলে আসে। সে বলে, ও খুব মাসুম, ও কাউকেই আঘাত দিতে পারে না, ওর জন্য কারোর কোনো ক্ষতি হতেই পারে না। এরপর সেনাপতি তাকে ছেড়ে দেয়।
এরপর সিন চলে যায় নতুন একটি গল্পে, যেখানে জোসেফ নামের একটি ছেলে নিজের দলবলের সাথে বসে বলছে, আমাদের রাজা আমাদের উপর খুব অত্যাচার করে, আমাদের সবাইকে জড়ো করে একজোট হয়ে রাজার উপর আক্রমণ করতে হবে। বলেই সে নদীর দিকে চলে যায় শিকার করতে। যখনই সে শিকার করতে যাবে ঠিক এমন সময় এখানে গ্যাব্রিয়েল আসে। সে জোসেফকে বলে, ওই দিকে যাও, তুমি ভালো কিছু পাবে। বলে সে গায়েব হয়ে যায়। জোসেফ তার বলা ডাইরেকশনে চলতে থাকে। একটু এগোতেই সে দেখে নদীর পাড়ে ম্যারি বসে জামা কাপড় ধুচ্ছে। মনে হচ্ছিল যেন গ্যাব্রিয়েল জেনে বুঝেই ইচ্ছে করে তাকে ম্যারির কাছে পাঠিয়েছে, যেন এর পিছনে বড় কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। জোসেফ ম্যারিকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে। সে তাকে তার নাম জিজ্ঞাসা করে, কিন্তু ম্যারি একটা মিষ্টি স্মাইল দিয়ে চলে যায়। এই গ্রামটি অনেক ছোট ছিল, তাই ম্যারির ব্যাপারে জানতে জোসেফের বেশি একটা সময় লাগেনি। সে সোজা ম্যারির বাবা মায়ের কাছে এসে তাদেরকে বলে, আমি ম্যারিকে পছন্দ করি, ভালোবাসি। খুব রেসপেক্টের সাথে বলে, আমি ম্যারিকে বিয়ে করতে চাই। তার বাবা কিছুক্ষণ চুপ করে থাকার পর বলে, ম্যারি নিজেকে ঈশ্বরের কাছে সঁপে দিয়েছে। বলে সে ঘরে চলে যায় আর নিজের স্ত্রীর সাথে এই ব্যাপারে আলোচনা করে। জোসেফ তাদেরকে এটাও বলেছিল যে এক নীল কাপড় পরা লোক তাকে ম্যারির কাছে পাঠিয়েছিল। আমার মনে হয় এটা ভগবানের ইচ্ছে। এসব শুনে তাদের মনে হয় এর মধ্যে কোনো ডিভাইন প্ল্যান রয়েছে। পরের দিন সকালে ম্যারির মা তার কাছে গিয়ে বলে, একটা ছেলে আছে যে তোমাকে বিয়ে করতে চায়। ম্যারি একটু ভেবেচিন্তে তার মায়ের কথায় রাজি হয়ে যায়। এরপর জোসেফ আর ম্যারির আশীর্বাদ হয়ে যায়। এরপর আবার ম্যারি মন্দিরে চলে আসে, কিন্তু তার মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘোরাফেরা করছিল। সে ভাবছিল এসব কিছুর পিছনে কি লুকিয়ে আছে, ভগবানের কেন এমন ইচ্ছা, একটা অচেনা লোকের সাথে কেন আমার বিয়ে হচ্ছে। এসব ভাবতে ভাবতে রাতের বেলা প্রার্থনা করে ম্যারি ঘুমিয়ে পড়ে। এরপর গ্যাব্রিয়েল ম্যারির কাছে আসে। সে বলে, তোমার একটা ছেলে হবে যে ডেভিডের নতুন সাম্রাজ্য স্থাপন করবে আর ইহুদিদের নেতা হবে। লোক তাকে পছন্দ করবে, কিন্তু কিছু লোক তার বিরুদ্ধে বিদ্রোহ করবে। ওর জন্মের পর আকাশে একটা স্পেশাল তারা ফুটবে যে খুব চমকাবে, আর এটি হবে তোমার ছেলের ডিভাইনিটির সিম্বল। ম্যারি কনফিউজ হয়ে যায়। সে বলে, আমার তো এখনো বিয়েই হয়নি, তাহলে এটা কিভাবে সম্ভব? গ্যাব্রিয়েল বলে, এসব ভগবানের প্ল্যান। বলে সে গায়েব হয়ে যায়। পরের দিন সকালে যখন সে ওঠে তখন ম্যারির সব কথা মনে ছিল। সে দৌড়ে অ্যানার কাছে যায়। অ্যানা তাকে দেখতেই বুঝে যায় ম্যারি প্রেগনেন্ট। অ্যানা তাকে বলে, এটা ভগবানের কৃপা যা সবাই পায় না। কিন্তু সমস্যাটা হলো এই সব কথা অন্য একটি মেয়ে শুনে নেয় আর সে দৌড়ে বাবার কাছে গিয়ে সবকিছু বলে দেয়। ম্যারি প্রেগনেন্ট জানতে পেরে বাবা বেনভুটা ম্যারিকে মন্দির থেকে বের করে দেয় আর এই খবর পুরো মন্দিরে ছড়িয়ে পড়ে। সবাই ভাবে ম্যারি অপবিত্র হয়ে গেছে। অ্যানা ম্যারিকে সান্ত্বনা দেয়। সে বলে, এই সব কিছু ভগবানের ইচ্ছে অনুযায়ী হচ্ছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরপর সে আবার তার বাবা মায়ের কাছে ফিরে আসে। নিজের মাকে সে সবকিছু বলে। ম্যারির মা সব শুনে বলে, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, তোমার জন্ম ভগবানের আশীর্বাদেই হয়েছে আর এই সব কিছু তারই প্ল্যানিং। ম্যারি জিজ্ঞাসা করে, আমি কি এসব কথা বাবাকে বলতে পারি? তার মা বলে, তোমার কাউকে কিছু বলার দরকার নেই, তুমি এখন আমার বোনের কাছে চলে যাও, সেও প্রেগনেন্ট, সে তোমার খুব ভালোভাবে খেয়াল রাখবে। এখানে অবিবাহিত মেয়ে প্রেগনেন্ট হলে তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হয়। সত্যি বললেও কেউ তোমাকে বিশ্বাস করবে না, তাই তোমার এখান দিয়ে চলে যাওয়াই ভালো। এরপর ম্যারি তার মাসি এলিজাবেথের কাছে চলে যায়। সেও 6 মাসের প্রেগনেন্ট। তার মাসি তাকে খুব খুশি খুশি ঘরে ডেকে নেয়। অন্যদিকে জোসেফকে তার সমস্ত বন্ধু বান্ধব লোকজন অপমান করে। কেউ তাকে বলে, আরে জোসেফ, শুনলাম তোর বউ প্রেগনেন্ট, এখন তো তোদের বিয়েই হয়নি, সবে মাত্র আশীর্বাদ হয়েছে। শুনে জোসেফের তাদের সাথে মারামারি হয়ে যায়। অন্যদিকে কয়েক মাস পর যখন ম্যারি নিজের ঘরে আসে, সে দেখে তার বাবা তার উপর খুব রেগে রয়েছে। কিন্তু রাগের সাথেও তার মনে কোথাও না কোথাও এটা ছিল যে হয়তো এটা ভগবানেরই ইচ্ছে। এর মধ্যে জোসেফ ম্যারির সাথে দেখা করতে আসে, কিন্তু ম্যারির বাবা তাকে ফিরিয়ে দেয়। বলে এখন ম্যারি তার মাসির বাড়িতে রয়েছে। কিন্তু ম্যারি যখন জানতে পারে জোসেফ তার সাথে দেখা করতে এসেছে, সে দৌড়ে জোসেফের সাথে দেখা করতে যায়। যখন সে রাস্তায় বেরোয়, কিছু দূর যাওয়ার পর সেখানকার কিছু লোক ম্যারিকে দেখে নেয় আর তারা রাগের সাথে ম্যারির পিছনে। এরপর সব লোকজন মিলে ম্যারিকে ঘিরে ফেলে, তাকে নিয়ে টানা হেঁচড়া করে মারতে শুরু করে। ঠিক এমন সময় সেখানে জোসেফ চলে আসে। সে ম্যারিকে বাঁচানোর চেষ্টা করলে লোকজন তাকে বলে, তোমারও একে পাথর ছুঁড়ে মারা উচিত, তোমার ঘরের সম্মানের কথা চিন্তা করো। কিন্তু জোসেফ কারোর কথা শুনে না। সে সবাইকে ভয় দেখিয়ে কোনো রকমে সেখান থেকে ম্যারিকে বের করে আনে। এখন এরা দুজন একটা সেফ জায়গা দেখে বসে। ম্যারি জোসেফকে ভয়ে কিছু বলে না। সে ভাবে যেমন কেউ তার কথা বিশ্বাস করে না, সেও করবে না। ম্যারি চুপচাপ বসে আছে।
দেখে জোসেফ বলে, লোকে যে যাই বলুক তাতে আমার কিছুই যায় আসে না। যদি তুমি আমার সাথে থাকতে চাও তো আমি তোমার সাথে থাকবো, তোমার খেয়াল রাখবো, এই বাচ্চার পুরো দায়িত্ব আমি নেব। কাঁদতে কাঁদতে ম্যারি জোসেফকে সব সত্যি কথা বলে দেয়। পরের দিন সকালে জোসেফ আর ম্যারির বিয়ে হয়ে যায়। বিয়ের পর যখন তারা ঘরে ফিরে সেখানকার পরিস্থিতি পুরো পাল্টে গেছিল। এদের পোষ্য সব মারা গেছে, ঘরের ভিতরে সব জায়গায় রক্ত পড়ে আছে। সেখানে এক মহিলা বলে, রাজার সিপাহী তোমাকে খুঁজছিল, না পেয়ে চলে গেছে, কিন্তু সে আবার আসতে পারে। শুনে ম্যারি আর জোসেফ সেখান থেকে চলে যায়। রাস্তায় যেতে যেতে তারা একটা জঙ্গলে বিশ্রাম করার সিদ্ধান্ত নেয়। ঠিক এমন সময় সেখানে শয়তান ডাকাত হামলা করে আর তাদের জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু জোসেফ বাধা দেয়। এতে ডাকাতরা তার পেটে চাকু ঢুকিয়ে দেয়। এর কারণে জোসেফ গুরুতর আহত হয়ে পড়ে। এরই মধ্যে ম্যারির বাবা মারা যায়। এখন ম্যারি সম্পূর্ণ একলা হয়ে পড়েছে। জোসেফ বলে, তুমি আমার সাথে আমার বাড়ি বেথলামে চলো, যেখানে আমার পুরো ফ্যামিলি থাকে, সেই জায়গা অনেক সেফ। তারপর এরা দুজন সেখানে পৌঁছায়। বেথলামের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা ছিল, সব জায়গায় ভিড়ভাড়, মনে হচ্ছিল যেন কোনো বড় ইভেন্ট হবে। এর মধ্যে ম্যারির শরীর খারাপ হয়ে পড়ে। জোসেফ ম্যারিকে একটা গাছের নিচে বসিয়ে থাকার জন্য একটা ঘর খুঁজছিল, কিন্তু কোনো জায়গায় ঘর খালি ছিল না। এখন জোসেফ এক মহিলাকে জিজ্ঞাসা করে, এখানে এত ভিড়ভাড় কেন? মহিলা বলে, এখানে এক স্পেশাল বাচ্চার জন্ম হবে, সে কোনো সাধারণ বাচ্চা নয়, সে পরিবর্তন নিয়ে আসবে। এর মধ্যে ম্যারির শরীর আরো বেশি খারাপ হতে থাকে। তখন এক অচেনা ভদ্রমহিলা তার কাছে জল নিয়ে আসে আর বলে, তোমার এত কষ্ট কেন পেতে হচ্ছে? এই বাচ্চার জন্ম দিও না, আমার সাথে চলো, সব ঠিক হয়ে যাবে। ম্যারি তার কথা শুনে আশ্চর্য হয়ে যায়। এরপর দেখা যায় এ অন্য আর কেউ নয়, এ হলো সেই পিশাচ যে এর আগেও ম্যারিকে ধমকিয়েছিল। ম্যারি ওর কথা শুনে টেনশনে অজ্ঞান হয়ে যায়। এরপর পিশাচ ম্যারিকে তুলে নিয়ে যেতে থাকে। ঠিক এমন সময় সেখানে জোসেফ চলে আসে আর রাগে সে তলোয়ার পিশাচের পেটে ঢুকিয়ে দেয়। সেও জোসেফকে ভয় দেখানোর চেষ্টা করে। এরই মধ্যে ম্যারির জ্ঞান ফিরে যায় আর তারা একটা সেফ জায়গায় পৌঁছে যায়, যেখানে ম্যারির মাও ছিল। মা বলে, জোসেফ খুব কষ্ট করে এই জায়গা খুঁজে পেয়েছে, এটা তোমার জন্য সেফ। এরপর রাতের বেলা ম্যারি লেবার পেন ওঠে। এরপর সে এক ছেলের জন্ম দেয়। বাচ্চার জন্ম হতেই আকাশে একটা খুব উজ্জ্বল তারা ফুটে ওঠে। সে তারা এতটা উজ্জ্বল ছিল যে সবার মনোযোগ সেই দিকে চলে যায়, আর দূর দূর থেকে মানুষ ওই তারা দেখতে আসে আর সেই নবজাতক শিশুকে আশীর্বাদ করে যায়। এরই মধ্যে এই খবর পৌঁছে যায় রাজা রোডের কানে। তাকে বলা হয় মাসিহা জন্ম নিয়েছে। সেই শয়তান রাজা নিজের সেনাপতিকে ডাকে আর বলে, বেথালামে যতগুলো নবজাত বাচ্চা রয়েছে সবাইকে মেরে ফেলো। সে নিজের লোকজন নিয়ে বেথালামে পৌঁছায়। এক এক করে সব নবজাতক শিশুদের মারতে শুরু করে। এই খবর পৌঁছায় জোসেফের কানে। সে সঙ্গে সঙ্গে ম্যারিয়া তার সন্তানকে নিয়ে পালিয়ে যায়। পালাতে পালাতে তারা বেশ অনেকটা দূরে একটা ছোট্ট ঘর দেখে সেখানে লুকিয়ে পড়ে। বদমাশ সেনাপতিও তাদের খুঁজতে খুঁজতে সেই ঘরে এসে পৌঁছায়। তলোয়ার বের করে সে ঘরে থাকা মহিলাকে মেরে দেয়। এরপর তারা যেখানে লুকিয়েছিল সেনাপতি নিজের লোকজন নিয়ে সেখানে পৌঁছে যায়। চারিদিকে আগুন লাগিয়ে দেয় আর তার লোকজন দিয়ে এই জায়গাকে পুরো ঘিরে নেয়। ম্যারি বাইরে আসে। আগুন দেখে সে ভয় পেয়ে যায়। পরিস্থিতি এমন ছিল যে ম্যারি একটা ঝুড়ির মধ্যে ছেলেকে রেখে জোসেফকে দেয় আর তারা দুজন খুব স্পিডে সেখান থেকে পালাতে থাকে। তাদের পিছনে বদমাইশ সেনাপতিও আসছে। যখনই সেনাপতি ম্যারিকে মারার চেষ্টা করে, মাঝখানে জোসেফ চলে আসে আর সে খুব বুদ্ধি খাটিয়ে সেনাপতিকে ফাঁসিয়ে দেয় আর যেমন তেমন ভাবে ম্যারি আর বাচ্চাকে নিয়ে পালিয়ে যায়। তারা ঘোড়ার পিঠে বসে এক জঙ্গলের দিকে চলে যায়। এখন গল্প সেইখানে আসে যেখান থেকে এই সব কিছুর শুরু হয়েছিল। ম্যারির কষ্ট, দুঃখ, অপমান, ওর স্ট্রাগল, এই সব কিছু এবার শেষ হবে। ম্যারির বাচ্চা ইহুদিদের রাজা আর মাসিহা বানবে। অন্যদিকে রাজা রোড প্রচন্ড রেগে রয়েছে, কারণ সেনাপতি তার সামনে কিছু বাচ্চা নিয়ে এসেছে যেগুলির মধ্যে একটিও ম্যারির বাচ্চা নয়। অন্যদিকে ম্যারি আর জোসেফ নিজেদের বাচ্চাকে নিয়ে একটা পুরনো মন্দিরে পৌঁছে। অ্যানা প্রথম থেকেই সেখানে হাজির ছিল, কারণ সে জানতো বাচ্চাকে নিয়ে তারা এখানেই আসবে। ভিতরে ঢুকে ম্যারি নিজের সন্তানকে ভগবানের চরণে সমর্পিত করে। ও সব কষ্ট, দুঃখ, অপমান এই সব কিছু সহ্য করেও ওই দৈব বাচ্চার জন্ম দেয় যে ভবিষ্যতে দুনিয়াতে ইতিহাস গড়বে। তো এরই সাথে এই সুন্দর গল্পটি সমাপ্ত হয়। তো বন্ধুরা, আজকের আমাদের এই গল্পটি কেমন লাগলো আর তোমরা কেমন ধরনের গল্প শুনতে চাও জানাতে একদমই ভুলবেন না। মিলছি আবার একটা নতুন কোনো দুনিয়া নিয়ে পরের ভিডিওতে। ধন্যবাদ।